পাকিস্তান এটা কি খেল মামা বলো, কালকে 147 রানের টার্গেট দিয়ে সেই ম্যাচটা ইন্ডিয়াকে পুরো আটকে ফেলেছে। পাকিস্তান যদি আর একটু ভালো করতে পারতো তাহলে কিন্তু পাকিস্তান কালকে কিন্তু এশিয়া কাপের তৃতীয় শিরোপাটা কিন্তু জয় করে নিত। তো মামা এইখানে কিন্তু পাকিস্তানের দুর্বলতা আছেই মেইন পয়েন্ট, কারণ এর একমাত্র রিজন হচ্ছে হারার একমাত্র রিজন ছিল পাকিস্তানের নিজেদের দুর্বলতা। কারণ এখানে পাকিস্তানের কিছু দুর্বলতা আছে, যে দুর্বলতা আমি মনে করি ফাইনালে কোনো প্রকার রাখাই উচিত ছিল না, যার কারণে কিন্তু এই ম্যাচটা কিন্তু হারছে। তো এইখানে কিন্তু যখন আপনারা দেখতে পাবেন যে প্রথম দিকে যখন পাকিস্তান যখন ব্যাট করতেছিল তখন কিন্তু ফারহান সাথে হচ্ছে যে ফখর জামান দুইজন কিন্তু ভালো ব্যাট করতেছিল। ফারহান কিন্তু 57 রান করে আউট, ফখর জামান কিন্তু 46 রান করে 48 রান করে আউট। তো সেইখানে তারা দুইজন যেখানে প্রায় 10-11 ওভারে 100+ রান করে ফেলেছে, সেইখানে অন্য অন্য প্লেয়ার এসে মাত্র 33 রানে 9টা উইকেট নেয়। অর্থাৎ পাকিস্তানের 33 রানে 9টা উইকেট নাই, যেটা আমরা দেখি আমরা প্রথম ভাবছি রান 200+ হবেই, 200 না হলে 180 থেকে 90 হবে। এই রানটায় 146-এ যায় ঠেক খায়, 146 রানে পাকিস্তান যায় অল আউট হয়। এই অবস্থা এখানে কি বলবো, এখানে বলার মতো কিছু না। যে রানটা মিনিমাম হলে 160 রান করলে, 60 রান যদি করে 160, তাহলে বাংলাদেশ মানে পাকিস্তান ম্যাচটা জিতে যায়। কারণ হচ্ছে এইখানে পাকিস্তান এত এরকমভাবে আটকাতে পারবে সেটা কোনদিনও কল্পনা করা যায় না, যে ছিল মানে ইন্ডিয়ার মতো টিম এই রানের ভিতরে আটকায় যাবে। তো সেইখানে যখন পাকিস্তান যখন ব্যাট করতে নামছে মাত্র 33 রানে 9টা উইকেট নাই, এইখানে ইন্ডিয়ার দালালি বরাবর থাকে ভাই, ইন্ডিয়ার দালালি থাকবে। কারণ ইন্ডিয়ার দালালি ছাড়া, ইন্ডিয়ার দুর্নীতি ছাড়া কোনো প্রকার কোনো ম্যাচ জিততে পারে না বা কোনো প্রকার কোনো শিরোপা অর্জন করতে পারে না। যেরকম যে সায়েন্সের যে আউটটা দিছে, সায়েন্সের যে আউটটা দিছে, বল করছে, এলবিডব্লিউ এসে আবেদন করছে, আম্পায়ার আবেদন অর্থাৎ আম্পায়ার আউট দিয়ে নাই। এরপর হয়েছিল আপনার যারা রিভিউ নিয়ে বল কিন্তু পিছিয়ে ছিল না, এবার পিছিয়ে বাইরে ছিল, তারপর বল যায় কিন্তু অফ স্টাম্পে লাগছে, সেজন্য যেহেতু আম্পায়ার আউট দেয় না তার মানে আউট হবে না, সেই আউটটাও কিন্তু থার্ড আম্পায়ার কিন্তু দিয়ে দেয়। এখানে কিন্তু বরাবর কিন্তু ইন্ডিয়ার অর্থাৎ চাল কিন্তু থাকে, কারণ সায়েন্স যদি থাকে তাহলে 2-4-5 রান 10 রান 20 রান কিন্তু এমনিতেই করতে পারতো। তারা যদি এই রানটা করতো তাহলে কিন্তু আজকে ম্যাচটা জিতে যাইতো। তো এর সাথে সাথে এরপর যার কথা বলতে হবে যে যে বোলিং লাইন যখন অর্থাৎ অগদের তিলক যখন ব্যাটে, বলিং কিন্তু প্রথমে কিন্তু 5 প্লাস এসে শাহিন সাপড়ি, তারা কিন্তু বলে কিন্তু খুব ভালো একটা কামব্যাক দেখাতে পারছে, যে পাওয়ার প্লের মধ্যে 3-3টে উইকেট হারাই ফেলেছে। প্রথম কিন্তু রানের গড় কিন্তু পুরো ঠিক করেই ফেলেছিল, অর্থাৎ রান কিন্তু 10 রানে 20 রান হাফ ডাউন ছিল। এরপরে এই যে রানটা, এই রানটা কিন্তু তারা কিন্তু খেলে উঠে ফেলেছে। তো তিলক বর্মার কথা বলতে হবে, কারণ তিলক বর্মা কিন্তু ম্যাচটা বের করে নিয়েছে একমাত্র তিলক বর্মা। যেখানে যখন তিলক বর্মা ডুবে ব্যাট করতে নামছে তখন পাকিস্তানের প্রত্যেকটা বলার তিলকও লেগে খেলে, ডুবেও লেগে খেলে, অর্থাৎ অফে তেমন খেলতেই পারে না। সেই প্রত্যেকটা বলার লেগে বল ঝুলে দেয়, প্রত্যেকটা বল 6 মেরে দেয়, সাইড মেরে দেয়, সিঙ্গেল নিয়ে নেয়, প্রত্যেক বলে বলে সিঙ্গেল নিয়ে নেয়। তো এইখানে তখন ম্যানেজমেন্টের সবথেকে বড় দুর্বলতা ম্যানেজমেন্ট। এইখানে যে ম্যানেজমেন্ট ওই সময় কেন বলারে শেখায় না, তখন তিলক বর্মা যখন ব্যাটে নামছে তখন মানে 12 বা 15 বার এরকম চলে, তার আগে থেকে ব্যাটে নামছে, তখন থেকে ওই একই বল করতেছে, একই লাইনে মারিয়ে ফেলাইতেছে। আমরা বারবার বলতেছি এরকম বল করতেছে কেন, বারবার লেগে বল করতে 6 মেরে দেবে, কারণ ওরা লেগে ভালো খেলতেছে, অফে কোনো প্রকার খেলতেই পারতেছে না। সেইটা বলারের মাথা ঢুকতেছে না, ক্যাপ্টেন্সের মাথা ঢুকতেছে না, টিম ম্যানেজমেন্টের মাথা ঢুকতেছে না, যে বলটা অফে ফেলাইলে রানে চাপ পাবে, রান নিতে পারবে না, সেখানে বারবার লেগে বল দিচ্ছে। তিলক বর্মা 6 মেরে দিচ্ছে, 4 মেরে দিচ্ছে, বারবার প্রত্যেক বলে বলে সিঙ্গেল নিয়ে নিচ্ছে, যেখানে কিন্তু তিলক বর্মা কিন্তু ম্যাচটা কিন্তু বের করে ফেলেছে। এরপরে যখন 17-18 ওভার হয়েছে, তার 16-17-18 ওভার এরকম হয়েছে, তখন কিন্তু কোচ তারপর শিখাইতে যে বল অফে ফেলা। তখন কিন্তু অফে ফেলানোর পর কিন্তু বল কিন্তু খুব ভালো হয়েছে, কারণ ওরা কিন্তু কোনো মারতেই পারতেছিল না, ডুবে কিন্তু মারতে যায় কিন্তু আউট হয়ে গেছে, একটা 6 মারছিল তারপর কিন্তু মারতে যায় কিন্তু আউট হয়ে গেছে, কারণ অফে কোনো প্রকার খেলতে পারতেছে না। তিলক তো বরাবর অফ থেকে বল টাইনে নিয়ে লেগে নিয়ে খেলতেছিল। সেইখানে যখন তিলক বর্মা যখন বারবার খেলতেছে, খেলার পরেছিল সাহিনশা কিন্তু ওই সময় বলে ঢুকানো আসলে কিছু করার নেই, কারণ এখানে রান চাপ রাখতে হবে, যার কারণে সাহিনশা বলে ঢুকাইছে, সাহিনশা রান চাপায় রাখছে। এরপর হয়েছিল আপনার হারিস রফে ভাই বিন্দু মাত্র কোনো প্রকার ভরসাই ছিল না, কারণ হারিস রফ এর আগের বার মার খেয়ে গেছে। শেষে যখন বলছিলাম যখন যে 10-15 রান যদি লাগে তো হারিস রফও একবারে দিয়ে দেবে, কারণ হারিস রফ ছিল যত মার খেয়ে তত বল খালি খেসে বলে খালি জোর দেয়, বলে খালি স্পিড বাড়ায়, কিন্তু বল কিন্তু লাইন লেন্সে ফেলাইতে পারে না। এরপরে কিন্তু যে ফাইম আশরাফ সেও কিন্তু ভালো একটা ওভার দিয়ে গেছে, লাস্টে একবার 10 রান লাগবে, 10 রান পর্যন্ত নিয়ে নেয়, 2 বল হাতে থাকতে কিন্তু ইন্ডিয়া কিন্তু ম্যাচটা জিতে যায়। এখানে হারিস রফ ভালোভাবে বলই করতে পারে না, টোটালি কোনো বল করতে পারে না। একটা বলার যদি 4 ওভারে 50টা রান দেয়, জেনুইন একজন বলার কোনো উইকেটই নেই, 4 ওভার যদি 50টা রান দেয় তাহলে কি আমার একটা অবস্থা হয় আপনি চিন্তা করুন। যে এই ম্যাচটা 147 রানের একটা ম্যাচ, একজন বলার যদি 50 রান দিয়ে দেয় তার মানে আর 97-93 রান, সেই রানটা কিন্তু অন্য কয়েকজনে মিলে দিছে, তো সে একাই 50 রান দিছে, যার কারণে কিন্তু ম্যাচটা হারছে। এখানে কিন্তু ম্যানেজমেন্টের খুবই দুর্বলতা। আসলে ওদের যে প্লেয়ার কাকে তুই কাকে নামে, ওদের যে প্লেয়ার আছে এরপর যে সেই প্লেয়ার এর থেকেও খারাপ খেলে, যার কারণে ওরা এই একই স্কোয়াড নিয়ে নামতে বাধ্য হয়েছে।
তো শেষমেশ কিছুই করার নাই, ভাবছিলাম পাকিস্তান এটা জিতে দাঁত ভাঙা জবাব দেবে, কিন্তু কিছুই করতে পারে না, কারণ পাকিস্তান রান বেশি করার ছিল, টপাটপ উইকেট পড়ে যায়, এখানে একটা দুর্বলতা। তারপর ছিল বল বারবার অফেনা দিয়ে লেগে দিচ্ছিল, এইটা একটা দুর্বলতা। তবে হারিস রফির মতো বলিং এইখানে এসে এই পর্যায়ে এত মার খাবে, এটা একটা দুর্বলতা। এই তিনটা দুর্বলতা, 3-4টা দুর্বলতার কারণে কিন্তু পাকিস্তান কিন্তু আজকে ম্যাচটা হারিয়ে গেছে। তো পাকিস্তানে হারে ট্যাট পাইছে যে রেজওয়ানে না নিয়ে, বাবর আজমের না নিয়ে, এরা দুজন স্ট্রাইক রেটের কোনো প্রকার দরকার নেই, এরা দুজন থাকা মানে ম্যাচ পুরো নিয়ন্ত্রণে থাকা, কারণ এরা থাকলে রান 180 প্লাস 200 প্লাস রান হতো। আর 10টা রান হলে পাকিস্তান এমনিতেই ম্যাচটা জিতে যেত, যে পাকিস্তান এরকমভাবে আটকাইতে পারছে। তো এখানে একটা প্লাস পয়েন্ট ছিল ইন্ডিয়ার মেইন দুর্বলতা ছিল অভিষেক শর্মা, কারণ অভিষেক শর্মা পাওয়ার প্লে খেলে কিন্তু সে 70 প্লাস রান করে দিয়ে দেয়। সেই অভিষেক শর্মা কিন্তু কালকে 5 রান না 7 রান কিন্তু আউট হয়ে গেছে, অভিষেক শর্মা কিন্তু কোনো প্রকার রান করতে পারে না, যার কারণে কিন্তু ইন্ডিয়া একটা অনেক চাপে পড়ছে। তো এইখানে বোঝা যায় আসলে ইন্ডিয়া যদি অভিষেক শর্মাকে প্রত্যেকটা টিম যদি প্রথম দিকে আউট করতে পারতো, তাহলে প্রত্যেকটা টিম জেতার সম্ভাবনা থাকতো, কিন্তু সেইখানে অভিষেক শর্মাকে কিন্তু কোনো টিমই কিন্তু আটকাইতে পারে না, যার কারণে কিন্তু সে প্রত্যেকটা টিমে রান পেয়েছে, পাওয়ার ফেলে প্রায় 70 করে হয়ে ফেলাইছে। আর কারণ সে 200-র উপরে স্ট্রাইক রেট নিয়ে প্রত্যেকটা ম্যাচ খেলে। কিন্তু গতকালকে ম্যাচে কিন্তু পাকিস্তান কিন্তু তাকে শুরুতে আউট করে ফেলেছে, যার কারণে কিন্তু ইন্ডিয়া ফুল চাপে পড়ে গেছে, পাকিস্তান টিমের কাছে কিন্তু ইন্ডিয়া কিন্তু ম্যাচটা কিন্তু টাইট হয়ে গেছে। তো এইটা কিন্তু একটা ভালো একটা কামব্যাক দেখাতে পারছিল, বাট কিছুই করার নাই। আর ইন্ডিয়ার কথা যদি বলি, যে ইন্ডিয়া মানগের সূর্যা কুমার যে ক্যাপ্টেন, সে কিন্তু যে নাকবি অর্থাৎ এসিসিআই যে প্রেসিডেন্ট, তার সাথে কিন্তু হাত মিলাইছে। হাত মিলানোর পর অর্থাৎ খেলার আগে, আবার খেলা যখন ফাইনালে গেছে ওরা একদম শিরোপাটা জয়লাভ করছে, আর এখন কাপ নেবে না, কাপ ছাড়া উদযাপন করে, কতবার মাদারবোর্ড মানগিরিপুত কাপ ছাড়া উদযাপন করে। তারপর ছিল তার সাথে হাত মিলাবে না, কোনো কিছুই করবে না। আসলে এটা ছিল ইন্ডিয়ার সবসময় বরাবর স্টাইল থেকে, ওদের রাজনৈতিক প্রভাবটা সম্পূর্ণ খেলায় পড়ে গেছে। ক্রিকেট নাকি ভদ্রলোকের খেলা, এটা আসলে অন্য অন্য দেশের জন্য, কিন্তু ইন্ডিয়ার জন্য না, কারণ বরাবর কিন্তু ইন্ডিয়া এখানে দালালি করে, সবসময়ের জন্য ইন্ডিয়া দালালি করে, যার কারণে কিন্তু এরকম হয়, এই জন্যই কিন্তু এরকম হয়েছে। আসলে এখানে কিছুই করার নেই, যদি পাকিস্তান জিতে হতো তাহলে দাঁত ভাঙাটা জবাব দিতে পারতো। আমি চাইছিলাম যে পাকিস্তান জিতে দাঁত ভাঙাটা জবাব দিই, কারণ ইন্ডিয়া যে অহংকার করছে সেই অহংকার পতনের মূলটা হোক, কিন্তু সেইটা কিন্তু কোনো প্রকার হইতেছিল না, কোনো প্রকার করতে পারে না। এখানে আর কিছু রান করা অবশ্যই দরকার ছিল, বোলিং ভালো করা দরকার ছিল। রৌফের মতো একটা প্লেয়ার 1 ওভারে 50 দেয়, এটা একটা সব থেকে বড় দুর্বলতা, এইখানে ছিল পাকিস্তানের সব থেকে দুর্বলতা। আর পাকিস্তানের সব থেকে বড় দুর্বলতা করছে যে রেজওয়ান আর বাবর আজমকে না নিয়ে, এইখানে হচ্ছে পাকিস্তানের সব থেকে বড় দুর্বলতা, কারণ ওদের ব্যাটিং লাইন বোলিং লাইন আমাদের থেকে হাজার গুণ দুর্বল, হাজার গুণ দুর্বল। এইখানে যদি আজকে বাংলাদেশ যাইতো, আমি মনে করি খেলাটা আরও ভালো হইতো, আরও হার্ড হইতো, কারণ যদি অভিষেক শর্মাকে প্রথমে আউট করতে পারতো, তাহলে বাংলাদেশ আমি মনে করি আজকে জিততে পারতো, কারণ বাংলাদেশ ওদের থেকে বেটার রান করতো। এখন বলতে পারেন যে বাংলাদেশ 136 রান করতে পারে না, তাহলে তারা কী করবে? বা এখানে আমাদের ব্যাটিংয়ের দুর্বলতা বরাবরই থাকে, যার কারণে এরকম হয়েছে, কারণ ব্যাটিংটা যে সবসময় খারাপ করবে এরকমও না। তো আশা করি পাকিস্তান গেছে, ম্যাচটা এরকম হার্ড হয়েছে, এটাও একটা অনেক প্লাস পয়েন্ট। কিন্তু পাকিস্তানের ম্যাচটা জেতা উচিত ছিল, আরও রান করা উচিত ছিল, 200 রান হলে না হলে 170-80 এরকম হলে ম্যাচটা পাকিস্তান আজকে জিতে যেত। কিছুই করে না, ব্যাড লাক পাকিস্তান, আর গুড লাক মানগিরিপুত ইন্ডিয়া, কারণ ওকে গোয়া মারলো সারে না, এইটাই হচ্ছে মূল কথা। কারণ ক্রিকেটে যত দালালি সব ওদের, যত দুর্নীতি সব ওদের, আর দুর্নীতি করে দালালি করে বরাবর কিন্তু শিরোপাগুলো নিয়ে নেয়। আর বড় বড় মেইন আসরে যায়, ভালো ভালো পদে যায়, কিন্তু তারা দুর্নীতি চালু করে, সবসময় দিনে দুর্নীতি শুরু করে। আসলে আম্পায়ারে কিছু করার থাকে না, কারণ উপর থেকে যেটা বলে আম্পায়ারে সেইটাই করে।